অরিন্দম সরকার। Good afternoon, sir. Okay, introduce yourself first. Myself, Arindam Sarkar. After completion of my BTech in 2010, I joined in Sasken Network Engineering Limited, and I worked there for 1.5 years. Then I gave up my job to seek a better job, and I started my preparation for WBCS. After that, I joined in a primary school as an assistant teacher. Now I am working in 14 Nopukuria Notunpara Primary School. Our teamwork gave us Jamini Award in 2017, and along with my job, I am also preparing for WBCS. Previously, I faced Group A interview in 2014 and 2017. তুমি বিটেক করেছো, প্রাইমারি টিচার, 7 বছর প্রায় হতে চললো, হয়েও গেছে হয়তো। আবার WBCS মানে কি করতে চাইছো, কি এক্স্যাক্টলি তুমি চাইছোটা কি? আমি বোঝা যাচ্ছে না ঠিক। স্যার, এক্স্যাক্টলি আমি WBCS এ জয়েন করতে চাই। আচ্ছা, তাহলে 14 সালের পর তুমি তো আবার দুটো অ্যাটেম্প দাওনি, 17-18 দিলে কেন? স্যার, 14 সালের পর 15 সালের পরীক্ষার মেনটা দেওয়া হয়নি, এই কারণে কি সেই টাইমে ইন্টারভিউটা ছিল, ইন্টারভিউটার উপর ফোকাস করতে গেছিলাম। আর 14টা হঠাৎ করে হয়ে গেছিল, এবার অতটা বুঝে উঠতে পারিনি। তো তারপরে 16তে কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য ফর্ম ফিল আপটা করা হয়েছিল না। আর তারপরে 14 যখন হলো না, তখন আবার 17তে দিই, 18তে দিই, 19-এ দিই, কিন্তু 18টা আমি কোয়ালিফাই করতে পারিনি। গো ফর লেগে আছি WBCS এর জন্য। তোমার গো ফর আউটিং হচ্ছে তোমার, ও এখানে আবার অ্যানথ্রোপোলজি আবার আছে একটা, সেটাও একটা ডিফারেন্ট ম্যাটার। অ্যানথ্রোপোলজি, সেটা অ্যানথ্রোপোলজি কেন? তুমি কোন সাবজেক্টের টিচার? প্রাইমারি স্কুলে তো ওরকম সাবজেক্টের কোনো ডিভিশন নেই, সমস্ত কিছুই ক্লাস নিতে হয়। আচ্ছা, আর নিলে কেন? স্যার, অ্যানথ্রোপোলজি নিলাম কারণ প্রথমত আমার যে সাবজেক্টটা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটার বিসিএস এর যে অপশনাল লিস্ট রয়েছে তার মধ্যে নেই। তো সেই কারণে আমি কোন সাবজেক্ট নেবো এটা চুজ করার জন্য আমার এখানে লোকাল যে দাদারা রয়েছে যারা WBCS এ পেয়েছে তাদেরকে প্রথমে তো জিজ্ঞেস করেছিলাম। তো তারা প্রত্যেকে অ্যানথ্রোপোলজি নিয়েছিল, নোটগুলো সেই টাইমে কিছু তাদের থেকে পেয়েছিলাম। তারপরে পড়তে গিয়ে অ্যানথ্রোপোলজিটা ভালো লেগেছিল। আর এছাড়া ভেবেছিলাম যে না, এই সাবজেক্ট আমি পারবো। আর অ্যানথ্রোপোলজির একটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা লিঙ্ক আপ আছে, সেই কারণেই অ্যানথ্রোপোলজিটাই রেখেছি। আচ্ছা, তোমার যেটা হবি দেখছি কয়েকটা দিয়েছো, তার মধ্যে আছে গো ফর আউটিং, মানে জিনিসটা কি রকম? স্যার, আমি মাঝে মধ্যে বেড়াতে যেতে ভালোবাসি, সেটা দূরেও আবার কাছাকাছিও। যেমন দূরে কোথাও হয়তো অনেক সময় যাওয়া না হলে এই লকডাউন সিজনে, তো আমি এমনকি সাইকেল নিয়ে বা বাইক নিয়ে বা ড্রাইভ করে কাছাকাছি যে সমস্ত আমাদের মুর্শিদাবাদে বা আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে, না হলেও আমাদের গ্রাম্য পরিবেশের মধ্যে ঘুরতে ভালোবাসি। কোথায় কোথায় গেছো? স্যার, নর্থ ইস্ট ইন্ডিয়ায় আসাম, তারপর ত্রিপুরা, এছাড়াও সাউথে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, মুম্বাই, পুনে, এদিকে বারাণসী আর এলাহাবাদ, এইসব জায়গাগুলো তো ঘুরেছি। দার্জিলিং আমাদের যে রাজ্যের। এছাড়াও মুর্শিদাবাদের যে সমস্ত বহু জায়গা আছে যেগুলো ঐতিহাসিক একটা লিঙ্ক আপ আছে, সেই সব জায়গাগুলো প্রত্যেকটাই মোটামুটি ঘোরা হয়ে গেছে। বিদেশে গেছো? হ্যাঁ স্যার। না স্যার, বিদেশে যাইনি। নেপাল ভুটানও যাওনি? না স্যার। ঠিক আছে, দেবজিৎ। ওই একটাই প্রশ্ন প্রথমে, ওই বিটেক, তারপরে তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুলে, তারপর এখন আবার সিভিল সার্ভিসের জন্য আবার প্রিপারেশন, কেন? স্যার, বিটেক করার পর আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, তখন প্রাইভেট সেক্টরে যে জবটা করছিলাম সাসকেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। সাসকেনে? হ্যাঁ স্যার। তারপর সাসকেন ছাড়লেন কেন? সাসকেনের থেকে আমি একটু বেটার আর সিকিউর জব খোঁজ করছিলাম। তো সেই কারণে আমি তখন মানে বেসরকারি ক্ষেত্রে জব সিকিউরিটিটার যথেষ্ট অভাব রয়েছে।
তো সেই কারণে আমি একটা জব সিকিউর জব সিকিউরিটি কাকে বলে? what constitutes or what constitute job security in your perception? স্যার এটা কি বাংলায় বলতে পারি? না, আপনি ইংলিশে বলুন। আচ্ছা uh, I have when I have no fear to lose my job, that is job security. So why will you lose your job? Why do you fear to lose your job? Sir, many time we have no option, but we have to leave our job because of technical issues like technology upliftment and various financial crises. We have to face So various job losses. So this is something which is actually present in every private sector company. You can become technologically obsolete, so therefore one must keep on developing himself or herself. So you didn't think about doing anything such like such? I mean, what was your stream? What was your stream in engineering? Electronics and communication engineering. তাহলে আপনি আর কিছু করলেন না? আর কিছু সিসিএলএ নেটওয়ার্কিং ইত্যাদির উপর কোনো সার্টিফিকেট কোর্স কোনো ডিপ্লোমা আর কিছু করলেন না টু কিপ ইয়োরসেলফ অ্যাব্রেস্ট উইথ দ্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস হ্যাপেনিং? স্যার অ্যাকচুয়ালি টেলিকম সেক্টরে আমি তো জয়েন করে গেছিলাম, তো জয়েন করার পরে আমি কাজ করছিলাম ওখানে। যখন দেখলাম জব ইনসিকিউরিটির ব্যাপারটা রয়েছে, কারণ যারা আমার থেকে সিনিয়র ম্যানেজার ছিলেন তাদেরকে অনেককে স্যাক করা হয়েছিল সেই টাইমে সাসপেন্ড থেকে, বা এনএসএন এ আউটসোর্সে কাজ করে সাসপেন্ড। That means তো they are productive enough in the eyes of the company. তাই তো? yes sir, they are productive, they are serious employees, but they have to face that crisis. সেই কারণেই আমি দেখলাম যে প্রাইভেট সেক্টরে ইনসিকিউরিটি একটা থেকেই যায়। তারা অবশ্য কিছুদিন বাদেই নতুন কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, কিন্তু এই যে 2-3 মাসের যে মানে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটা তো একটা যথেষ্ট একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যেতে হয় তাকে একটা নতুন জব পাওয়ার। তো সরকারি ক্ষেত্রে সেই জায়গাটা নেই। স্কুলে পড়াচ্ছেন, ভালো লাগছে? হ্যাঁ স্যার, ভালো লাগে। তো ইফ আই সাম ইট আপ, প্রথমে আপনি ছিলেন, আপনি বিটেক করলেন, তারপরে সাসকেনের মতন একটা ভালো কোম্পানিতে গেলেন, সেখান থেকে আপনি টিচার হলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার আপনি প্রাইমারিতে, তারপর এখন সিভিল সার্ভিসে আসার জন্য চেষ্টা করেন। এর পরের লিপটা কি হবে? সিভিল সার্ভিসই থাকবে। যদি পছন্দ না হয়, এখানেও তো আপনার অনেক চাপ আসবে, অনেক ধরনের, এখানে জব ইনসিকিউরিটি না থাকলেও অন্য ধরনের ইনসিকিউরিটি থাকতে পারে। স্যার এই ধরনের চাপ নেওয়া যায়, আর জব না নেওয়া যায় না বাবা, না না না, একদমই নেওয়া যায় না। প্রাণের ভয়টাও তো ইত্যাদি ছোটখাটো কিছু থাকে, তো কি করে নেবেন? এত চাপ কি করে নেবেন? স্যার প্রাণের ভয় থেকে আমার মনে হয়েছিল সেই টাইমে যে হঠাৎ করে ফিনান্সিয়াল ক্রাইসিস ফ্যামিলিতে আসলে সেটা পরিবারের সবাইকে কনভিন্সিং, ইউ আর নট কনভিন্সিং এনাফ। আপনি ঠিক কনভিন্স করতে পারছেন না। আপনার অপশনাল কি অ্যানথ্রোপোলজি? অ্যানথ্রোপোলজি স্যার। আচ্ছা, অ্যানথ্রোপোলজি নিলেন কেন? স্যার সেই সময় তো ডব্লিউবিসিএস এর যে অপশনালের যে লিস্টটা দেখেছিলাম তাতে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল না। তো অপশনাল নেওয়ার জন্য আমি কিছু দাদাদের গাইড নিয়েছিলাম যারা বেলডাঙ্গা থেকে ডব্লিউবিসিএস এ পেয়েছে, তো তাদের কাছ থেকে অ্যানথ্রোপোলজিটা সম্পর্কে জানতে পারি। আর পরে স্যার দেখলাম যে সিলেবাসটা আমি কোপ আপ করতে পারবো। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। To sum you up, you want to be in the civil services because you are looking for job security, which is actually available in your present job. Yes sir. So why do you want to change your job? Sir, not only for job security, but also I also want to get a dynamic and diverse job profile and socio-economic upliftment. আজকের দিনে এই কোভিড পরিস্থিতিতে এত চ্যালেঞ্জিং একটা ইয়ের মধ্যে পড়ছে, সামনে পড়ছে আর কি, দেশে মানে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশ পড়েছে। ইউ ফিল টেকনোক্রেটস আর মোর ইম্পর্টেন্ট ফর দ্য সোসাইটি নাও আর ব্যুরোক্রেটস? ব্যুরোক্রেটস আর মোর ইম্পর্টেন্ট। কেন? স্যার কারণ যত এই জায়গাটা ম্যানেজমেন্টের জায়গাটা, সোশ্যাল যে সমস্ত ইস্যুগুলো সেগুলো তো ব্যুরোক্রেটের মাধ্যমেই হবে। তাহলে টেকনোক্রেটদের মানে আপনি বলতে চান যে কি মানে ব্যুরোক্রেসি which is considered to be the bane
অফ দ্য সোসাইটি অর অফ আ পলিটি, আমাদের আজকে এরকম একদম। ধরনের আমলা প্রচুর দরকার আর টেকনোক্রেট কম দরকার, তাই তো? স্যার টেকনোক্র্যাটও দরকার, আমলাও দরকার, আর আমার কোনটা বেশি মনে দরকার? হয় দুটোই দরকার স্যার, কিন্তু আপনার মতে আমলা, কোনটা বেশি দরকার? আমার মতে দুটোই দরকার, কিন্তু আমলার বেশি প্রয়োজন একজন, কারণ সঠিকভাবে এই সমস্ত সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে গেলে আমলাদেরই প্রয়োজন হয়। অভিরূপ? অরিন্দম, হ্যাঁ স্যার। বুঝলাম, শুনছিলাম। ঠিক আছে, তোমার চয়েস গুলো ঠিকই আছে। ইউ আর লুকিং ফর সাম জব সিকিউরিটি, কিন্তু লেট মি শেয়ার, লাইক উইদাউট ওয়েস্টিং টাইম, লেট মি শেয়ার আ ফিউ এক্সপিরিয়েন্সেস। আমি যে সার্ভিসে ছিলাম, সেখানে কিন্তু রাতের পর রাত জেগে রেড করতে হবে, নাকা চেকিং করতে হতো। সেগুলো কি তুমি তখন তোমার প্রেসার বা তখন তোমার সিকিউরিটির ভয় লাগবে না? স্যার টেলিকমে আমি যখন ছিলাম, টেলিকমের কাজগুলো যথেষ্ট অ্যাডভেঞ্চারাস ছিল প্রথমত, কি অ্যাডভেঞ্চার কারণ টেলিকমে? কিউবিকলে স্যার কিউবিকলে কাজ করতে হতো, কি অ্যাডভেঞ্চার বলো? স্যার আমি ত্রিপুরায় কাজ করেছি, কি কাজ যেখানে টেলিকমে আইডিয়া কোয়ালিটি অডিটিং প্রজেক্ট করেছে ওখানে সাসকেনের তরফ থেকে। হুম। তো ত্রিপুরায় তো স্যার এই যথেষ্টই মানে অনেক সময়তেই বিভিন্ন ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে যাওয়া হয়, অ্যাবডিকেট করা হয়, এই ধরনের প্রবলেম গুলো থাকে। তো স্যার তার মধ্যেও কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। এছাড়াও মুম্বাইতে থাকার সময় আমি থানে আর রায়গড় ডিস্ট্রিক্টে কাজে করেছি, তো সেখানে বিভিন্ন জায়গায় রাতের পর রাত জেগে কাজ করেছি। এমনকি আমাদের বিভিন্ন সোয়াপের কাজগুলো রাতেই হতো স্যার, এগুলোকে আমি যথেষ্ট এনজয় করতাম। এনজয় করতে ভয়টা হ্যাঁ লাগে? স্যার। না স্যার, বাহ, একটা মজার অভিজ্ঞতাও আছে এই সম্পর্কিত আমার। বলো বলো। স্যার মহারাষ্ট্র গুজরাট বর্ডারে একটা জায়গায় একটা সাইটে গেছিলাম রাত 1টার সময়। হুম, তো সাইটের টেকনিশিয়ান, যে তাকে বলছি সাইটের চাবি কোথায় আছে, আমাকে একটু অ্যারেঞ্জ করে দিন। হুম, তো উনি বললেন স্যার ওই রাতে ওই সাইটে যেন না, ওখানে ভূতে পাথর মারে। তো বাহ, আমি বলেছিলাম না, এই আমার অফিসে যথেষ্ট চাপ আছে, আমাকে সাইটে যেতেই হবে। তো না হলে কাস্টমার কমপ্লেন আছে, কল চলছে না ওখানে। তো তখন বলেছিলেন তাহলে আপনি আপনার রিক্সে যান, সাইটের ওই শেল্টারের পিছনেই চাবি লোকানো আছে। তো আমি আর আমার ড্রাইভার রাত্রিবেলা গেছিলাম ওইখানে। তুমি যখন ভূতের ভয় পাও না, তার মানে ইউ আর সিকিউর এনাফ। ভূতের ভয়টা একদমই পাওয়া উচিত ছিল না। হ্যাঁ, ঠিকই, খুব ভালো। আচ্ছা, এবার নাও কাম টু দা পয়েন্ট। অ্যানথ্রোপোলজি তো তুমি তোমার দাদাদের থেকে শুনে নিয়েছো, কিন্তু হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন ইন সিভিল সার্ভিস? As civil service deals with human, and anthropology is also science of human, so it have a great relationship with administration. Okay, very good. So let me ask you a few questions on anthropology. What is exogamy? Exogamy, sir, when someone marriage out of his community, then it's called exogamy. And what is cultural anthropology? শুনতে পাচ্ছো? Sir, I'm unable to hear, please repeat your question. Yes, sir. Cultural, what do you mean by cultural anthropology? It's a part of anthropology where we study the culture of various human population or human groups. বাহ, আচ্ছা, তুমি তো ঘুরতে একটু ভালোবাসো, আউটিং। আচ্ছা, তোমাদের মুর্শিদাবাদের ওইখানে হাজারদুয়ারি প্যালেসে গেছো? হ্যাঁ স্যার। হিস্ট্রিটা কি? হাজারদুয়ারি প্যালেসটা তৈরি করেছিলেন নবাব ফেরাদুন জা। অ্যাকচুয়ালি সেই টাইমে ওনাদের মানে বাংলার নবাবদের যে সমস্ত বাড়িগুলো রয়েছিল সেগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছিল। তো সেই কারণে একটা বাড়ির প্রয়োজন হয়েছিল, বাড়িটা বানিয়েছিলেন, কিন্তু বানানোর পর দেখেছিলেন যে ওটা ইউরোপিয়ান কালচার হয়ে গেছে, নবাবদের থাকার মতো নয়, সেই জন্য ওটাকে পরবর্তীকালে দরবার হল হিসেবে ইউজ করা হতো। আর ওটাই বাস করেননি নবাবেরা কখনো। আর কাশিমপুর রাজবাড়ি গেছো? কাশিম বাজার। ও, কাশিম বাজার রাজবাড়ি, হ্যাঁ হ্যাঁ স্যার। কাশিমপুর রাজবাড়ি তো বলে, না, কাশিম কাশিম বাজার বলে। আচ্ছা, হ্যাঁ স্যার, গেছি। ওর হিস্ট্রিটা কি?
স্যার কাশিমবাজারে দুটো রাজবাড়ি আছে। হুম প্রথমত বড় রাজবাড়ি, হুম যেটা কান্ত মুদির যে ফ্যামিলি বা তার পরবর্তীকালে মহারাজা কৃষ্ণচন্দ্র, মহারাজা মনীন্দ্রচন্দ্র, এরা এই পরিবারের মান্যগণ্য বা ব্যক্তি, যাদের মুর্শিদাবাদের কালচারাল যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ে ডেভেলপমেন্টের জন্য যাদের প্রচুর সহযোগিতা রয়েছে, তাদের পরিবারের এই বড় রাজবাড়িটা। আর মুর্শিদাবাদে আর এক কাশিমবাজারের যে ছোট রাজবাড়ি সেটা রয়েছে, তারা বর্তমানে পূর্বে রেশমের চাষ করতেন রায়দের। তো সেইটা ছোট রাজবাড়ি হিসাবে পরিচিত, যার বর্তমানে যারা সুগার অ্যান্ড স্পাইসের মালিক। বাহ। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, এটা তোমাকে দেখে একটু ধাঁধা জিজ্ঞেস করতে আবার ইচ্ছা করছে। ধরো 4জন ফুটবল প্লেয়ার, ঠিক আছে, একটা ছাতার তলায় দাঁড়িয়ে আছে, অথচ কেউ ভিজছে না, এটা কি করে সম্ভব? কি এমন ছাতা যাতে 4জন ফুটবল প্লেয়ারকে ভেজাতে পারছে না? নর্মাল সাইজের ছাতা কিন্তু। স্যার পুরোপুরি ভেজাতে পারছে না, না শুধু মাথাটুকু সেভ করে আছে? ওই মানে ভিজছেই না একদম। চারজন, তারা চারজনের মানে প্রত্যেকের কাঁধের উপর প্রত্যেকে দাঁড়িয়ে যদি থাকে সেই হিসাবে তখন না ভেজার একটা চান্স থেকে যায়। একজন আরেকজনের কাঁধের উপর উঠে, মানে কাঁধের উপর উঠে তারপরে ছাতাটা ধরেছে। হ্যাঁ মানে একজন বসে আছে, তার কাঁধের উপর আরেকজন বসে আছে, এইভাবে বসে বসে চারজন ছাতাটা ধরেছে। তাহলে হাইটটাও বেশি হবে না, প্লাস প্রত্যেকের সাপোর্ট থেকে প্রত্যেকে নিজেদের থেকে বৃষ্টি থেকে বাঁচতে পারবে। বৃষ্টি কি হচ্ছিল? সেটা জানো আগে? না, উত্তরটা কিন্তু ভালো দিয়েছে, অল্টারনেটিভ উত্তর দিয়েছে, ওই জন্য আমি অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা 1991 যে ইকোনমিক্সে রিফর্মস হয়েছিল, এটা কি কি শর্টকামিং ছিল তুমি বলতে পারো? শুনতে পাচ্ছ হরিনাম? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলো। শর্টকামিংস বলতে সেই টাইমে তো এলপিজি যে প্রাইভেটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল, ও তো লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। তো সেক্ষেত্রে শর্টকামিং বলতে আমার হিসাবে এটা হতে পারে যে পূর্ববর্তী যে সমস্ত সোশ্যালিস্টিক পলিসি গুলো ছিল, যা সেই জায়গাটা থেকে অনেকের মনে হতে পারে যে এটা একটা শর্টকামিং রয়েছে, ক্যাপিটালিস্টিক সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা ডেটা লোকালাইজেশন জিনিসটা কি বলতে পারো? ডেটা লোকালাইজেশন স্যার কোনো যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কেন্দ্রীভূত করে ফেলা, এই ব্যাপারটাই। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত তথ্য, যে সমস্ত ডেটাগুলো কালেক্ট করে অনেকে ডেটাগুলোকে স্টোর করে নিচ্ছে নিজেদের ইউজের জন্য, সেটাই ডেটা লোকালাইজেশন। আচ্ছা এই যে কোভিড টেস্ট হচ্ছে, কি টেস্টটার নাম কি? আরটিপিসিআর? আরটিপিসিআর। ফুল ফর্মটা বলতে পারবে? না স্যার। আর এই যে অক্সিজেন সাপ্লাই নিয়ে প্রবলেম হচ্ছে ইত্যাদি, অক্সিজেন কিভাবে তৈরি হয় কোন প্ল্যান্টগুলোতে, কোনো রিয়াকশন, কোনো হিন্টস কিভাবে তোমার জানা আছে? না স্যার, অক্সিজেন প্ল্যান্টে কিভাবে প্রস্তুত করা হয় সেই ইয়েটা জানা নেই, প্ল্যান্ট গুলো কিভাবে করে। অনেক জায়গায় কনসেন্ট্রেশন করে অক্সিজেনের কনসেন্ট্রেশন করায়। আচ্ছা অক্সিজেন কনসেন্ট্রেটরটা কি সেটা বলো তাহলে। স্যার অক্সিজেন কনসেন্ট্রেটেড বলতে বাতাসে যে অক্সিজেনটা রয়েছে সেটা নয়, এটা হচ্ছে অক্সিজেন ওই বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হলো, তৈরি করার পরে যে মানে ক্রায়োজেনিক স্টেটে নিয়ে গিয়ে লোয়ার টেম্পারেচারে আর প্রেসার, হাই প্রেসারে নিয়ে গিয়ে ওটাকে লিকুইফাই করে ওটাকে স্টোর করে নেওয়া। আচ্ছা তুমি ভিডিও হিসাবে কোথাও জয়েন করলে, সেখানে দেখলে যে লোকজন আছে, বুড়ো বয়স্ক স্টাফ, ইয়াং স্টাফ বলো, সবাই ডিমোটিভেটেড,
ও এতদিন ধরে সরকারি কাজ করছি, হচ্ছে, হবে হবে না, হবে হবে না, ডাজন্ট ম্যাটার। তুমি মোটিভেট করবে কি করে তাদের? স্যার প্রথমত নিজে যদি মোটিভেটেড থাকা যায় তাকে আমাকে দেখে অনেকে মোটিভেটেড হবে। ও আর না, ওরা দ্বিতীয়ত অনেক অফিসার এসছে গেছে, আমি আমার কাজ করবো, যা। হয় না মোটিভেটেড। তো তুমি স্পেশাল কি করবে বলো? স্পেশাল সাকসেস স্টোরি যে সমস্ত রয়েছে সেইগুলোকে দেখাতে হবে। কে সাকসেসফুল হয়েছে? স্যার আমি আমাদের স্কুলের যা কানেকশন প্রবলেম হচ্ছে না? একটা গল্প বলছি। আমাদের তো অ্যাওয়ার্ডটা আমরা পরপর 3 বছর পাইনি, না পাওয়ার পর চতুর্থ বছর পেয়েছিলাম। তো আমাদের স্কুলের অনেক স্টাফই ডিমোটিভেটেড হয়ে গেছিল যে আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়া নিয়ে, কারণ সবার একটা যথেষ্ট এফর্ট রয়েছে। তো লাস্টে বিশ্ববিদ্যাকে অনেকে বলেছিল আর চেষ্টা করবো না আমরা। তো বিশ্ববিদ্যা তখন আশেপাশের স্কুলগুলো কি কারণে পেয়েছে, আমরা কি কারণে পাইনি, এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে যথেষ্টভাবে দেখিয়েছিল। নেট তারপর নেট আবার এই জিনিসটা কি বলো, নেট নিউট্রালিটি? স্যার ইন্টারনেটের যে সমস্ত সোশ্যাল সাইট রয়েছে সেই সাইটগুলোতে যে বায়াস যে মেন্টালিটি, সেই জায়গা থেকে না থেকে নিউট্রাল একটা পারসেপশন যে ব্যাপারটা, সেটাই নেট নিউট্রাল। আচ্ছা, এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আর সিএএ, কি ডিফারেন্স কি আছে বা কি মিলই আছে? ব্যাপারটা কি, দুটো কি আলাদা না একই জিনিস? দুটো আলাদা জিনিস স্যার। কি ডিফারেন্স আছে দুটোর? সিএটা হচ্ছে স্যার একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে আহ, ভারতের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে যে মাইনরিটি সম্প্রদায়ের রিলিজিয়াস মাইনরিটি যারা, হুম। তাদেরকে যারা অত্যাচারিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে, কারণ এটা আহ, আমাদের বিভিন্ন তথ্য পাওয়া গেছে যেখান থেকে এই মাইনরিটি গ্রুপের উপর যথেষ্ট অত্যাচার হয় এই সমস্ত দেশে। তো তারা যদি অত্যাচারিত হয়ে ভারতবর্ষে চলে এসে থাকে, যারা 2014 আগে পর্যন্ত যারা চলে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার একটা আইন। আর আচ্ছা, এনপিআরটা হচ্ছে হোয়াট ইজ এনপিএ বলতে পারো? এনপিএ। হ্যাঁ। এনপিএটা স্যার যে ব্যাংকগুলোর যে নন পারফর্মিং অ্যাসেট, সেইটা হচ্ছে এনপিএ। না, না, হোয়াট ইজ নন পারফর্মিং অ্যাসেট সেটা বলো। আচ্ছা, নন পারফর্মিং অ্যাসেট বলতে যখন কোনো একটা কেউ লোন নেয়, লোনটা 365 দিন পর্যন্ত সময়কাল পর্যন্ত যদি তার ইন্টারেস্ট বা কিছু না দেওয়া হয়, সেই যে টাইম পিরিয়ডের মধ্যে না দেওয়া হলো, এটা হচ্ছে এনপিএ এর হিসাবে দেখা হয় তখন। 365 দিন? হ্যাঁ স্যার, 90 দিনের একটা হিসাব আছে, তারপর 365 দিন, এইভাবে হিসাবগুলো আছে। আচ্ছা, হোয়াট ইজ ব্যাড ব্যাংক? যে সমস্ত ব্যাংক এনপিএ এর ভারে জর্জরিত, সেই ব্যাংকগুলোকে ব্যাড ব্যাংক বলা হয়। গেস করছো না জেনে বলছো? স্যার জেনেই বলছি, এটাই তো বলে। ব্যাড ব্যাংক, এটা নাম বলো, যে ব্যাংকগুলো যে এনপিএ এর ভারে জর্জরিত, ব্যাড ব্যাংকের উদাহরণ দাও, একটা নাম। স্যার কোন ব্যাংকটাকে বলা হচ্ছে আমি জানি না এখন। কোন ব্যাংকগুলো ব্যাড ব্যাংকে ফেলা হয়েছে, নিশ্চয়ই ক্রাইটেরিয়া আছে কিছু। জঙ্গলমহলের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কোন কোন জেলার মধ্যে ওই জঙ্গলমহলটা আছে? ঝাড়গ্রাম জেলা আর পুরুলিয়া জেলার কিছু অংশ নিয়ে জঙ্গলমহল, আর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পড়ছে। ব্যাস? আরো দুটো জেলা আছে, একটা জেলা আছে। আর আরো একটা জেলা থাকলে তাহলে বাঁকুড়ার কিছু অংশ পড়বে। সেটা তুমি বলো কটা জেলা। স্যার জেলার সংখ্যা এক্সাক্ট কাউন্টে নেই, আমি ওই এরিয়াটুকু আমি জানি, মানে ওই এরিয়াতে। রেড করিডোর কি জিনিস, রেড করিডোর? না স্যার, জানা নেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেররিজম এন্ড নাক্সালিজম? টেররিজম হচ্ছে যে মানে অ্যান্টি যে কোনো একটা দেশের সিভিলিয়ানদের উপর বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ব্যক্তি রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর উপর আঘাত করে সেই দেশে নিজেদের কর্তৃত্ব স্থাপনের যে চেষ্টা করে যে কোনো গ্রুপগুলো, সেটা হচ্ছে টেররিস্ট।
টেররিজম। আর নাক্সালিজমটা স্যার এটা একটা মানে আন্দোলনের ধারা যেটা পরবর্তীকালে হিংসাত্মক হয়ে উঠেছিল। সেটা মেনলি যে মাওয়িস্ট পলিসি যেগুলো ছিল সেগুলো। নাক্সালিজমটা তার মানে প্রথম দিকে হিংসাত্মক ছিল না, পরবর্তীকালে হয়? স্যার প্রথমে যে সাম্যবাদের চিন্তাধারা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে হিংসাত্মক হয়ে ওঠে জিনিসগুলো, তখনই তো নাক্সালিজম নাম। তোমাকে জিজ্ঞেস করি, তুমি একটা যেখানে লিখেছো আই ওয়ান্ট টু জয়েন WBCS বিকজ দিস জব উইল আপলিফট মাই সোশিও ইকোনমিক স্ট্যাটাস, মানে তোমার নিজস্ব সোশিও ইকোনমিক স্ট্যাটাস আপলিফটমেন্টের জন্য তুমি বিসিএস জয়েন করছো? স্যার যে কোনো পেশা গ্রহণ করার জন্য তো মানুষের একটা মানে ইকোনমিক একটা আপলিফমেন্টের ব্যাপার তো থাকে। তাছাড়া সোশ্যালি একটা নিজের একটা নাম যশ এইরকম যে ব্যাপারগুলো সেগুলো তো প্রত্যেকেরই থাকে। তো এইগুলো এই চাকরিটার মাধ্যমে তো আমি অবশ্যই পাবো। একটু ইন্টারাপ্ট করছে এখানে। তা তোমার নাম যশ হবে, হ্যাঁ, তোমার সোশ্যাল আপলিফমেন্ট হবে, তার জন্য ওয়াই উই দ্য বোর্ড, what convinces the board that we will recruit you or you get qualified as a civil servant? তোমার যশ হবে, তোমার নাম হবে, তোমার সোশ্যাল আপলিফমেন্ট হবে। জনগণের কি হবে? জনগণের কি হবে? স্যার আমি তার সাথে পরবর্তী পয়েন্টেও অ্যাড করেছি, আমার নাম যশের হবে সেখানে তার সাথে আমি সরি স্যার তার সাথে আমি আমার নাম যশের সাথে আমি যেখানে বলেছি যে বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেশের জন্য বা দেশের নাগরিকদের জন্য কিছু কাজও করতে পারবো, এই সুযোগটাও তো আমি পাবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সিভিল সার্ভিসে মূল মোটো অফ আ ব্যুরোক্র্যাট, ইফ আই মে পুট ইট, others first, self last, but you have put yourself first and everything others last. Okay, Arindam, thank you very much. Welcome, sir. তাহলে ফিডব্যাকটা একটু নিয়ে নাও। হ্যাঁ স্যার। খুব ভালো বলেছো, খুব সুন্দর কম্পোজার, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি মাঝে একটু আমরা ক্রস কোশ্চেন করলি কেমন একটা আনইজি ফিল করছো এবং একটু রাগ হচ্ছে বোধহয় আমাদের উপর, এরকম একটা মনে হচ্ছে। না না, রাগ হচ্ছে না তো, যে না আমাকে জিজ্ঞেস করছে আমি পারছি না, আমি জানি না, কেমন কেমন কোশ্চেন জিজ্ঞেস করছে, এরকম একটা মনে হচ্ছে যেন তোমার মুখ চোখ দেখে। না না, এরকম মনে হয়নি। বোর্ড হতেই পারে যে একটু আনকমফোর্টেবল ফিল করাবে, একটু স্ট্রেস সিচুয়েশনে রাখবে, তোমার তার মানে সেই জায়গাটাতে ঠিকঠাক রাখতে হবে, নিজের পোস্টার বলো, নিজের চেহারা টেহারা গুলো ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? চেহারা বাজে হয়ে যেতে পারে, আসলে পরপর দুদিন ঘুম নেই তো স্যার। দুদিন ঘুম নেই, তোমাকে এরপরে চাকরিতে ঢুকলে 7 দিন ঘুমোতে পারবে না। কেন ঘুমোনি? কেন ঘুমোনি? ভোটের ডিউটিতে গেছিলাম তো, কালকে 4টের সময় বাড়ি ফিরেছি। ভোটের ডিউটি পড়েছিল? হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো। ফিডব্যাকটা দিয়ে দাও বিরূপ। তো ওই জন্য একটু মনে হয় রাগি রাগি ভাব। না না, রাগি ভাব নয়। সে ঠিক আছে, এখনকার মতন হাসি তো ছিল না, এটুকু তো বলতে পারি। এখন বেশি হাসছো, আগে আমাদের উপর রেগে গেছিলে। আচ্ছা, আরেকটু বলে দিই যে যখন ইন্ট্রোডিউস করলে মাই সেলফ অরিন্দম ইন্ট্রোডিউস করলে, ওটা কিন্তু রং ইংলিশ। আই এম বলবে, ঠিক আছে? মাই সেলফ বলে ইন্ট্রোডাকশন হয় না, এটা একটা ভুল ইংলিশ। প্রথমেই ইংলিশ থাকতেই পারে, কিন্তু আমি কনসিয়াসলি রং ইংলিশ না ইউজ করাই উচিত। স্যার আমি এটা জেনেও বুঝে ভুল করে বেরিয়ে গেছে, আমি মানে বুঝতে পারিনি, আমি জানি এটা, তবু বেরিয়ে গেছে হঠাৎ করে, আমি বলে ফেলে তখন মনে মনে হয়। আচ্ছা, আর যাতে ভুল না হয়, আর একটা কথা হচ্ছে একটু মুখে হাসি রাখো। মানে তুমি অনেক সময় কি ওই বারবার ওই কথাটাই বলছো, অনেক সময় একটু রেগে রেগে মনে হচ্ছে, হয়তো রেগে যাচ্ছ না, কিন্তু মনে হচ্ছে তো রেগে যাচ্ছ, ইরিটেটেড ফিল করছে, যে তোমাকে বেশি কোয়েশ্চেন করা যাবে না। দেবজিৎ বলো। ঠিক আছে, আমার ওইটাই মতামত, মাঝে মাঝে ভয় করছিলাম তোমাকে। না না, নো ডাউট, খুব ভালো ক্যান্ডিডেট, প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, খুব প্রসপেক্টিভ ক্যান্ডিডেট। একটু আয়নার সামনে একটু প্র্যাকটিস করো, হ্যাঁ, একটু হালকা হাসি রাখো, আর একটু কিছু কোয়েশ্চেনে না একটু এনার্জেটিক ভাবে, আরেকটু এনার্জেটিক ভাবে, মানে অনেক সময় ইন্টারভিউটা অনেকটা ফ্ল্যাট টোনে চলে যাচ্ছে, মানে ইউ মাস্ট অলসো এনগেজ অ্যাজ উই মাস্ট অলসো এনগেজ উইথ ইউ। হ্যাঁ, এইটা পার্সোনালিটি টেস্ট ভাবারও কোনো কারণ নেই, এটা তোমাকে জাস্ট একটা আলাপ আলোচনা, এইভাবেই দেখো না। খুব ভালো হবে।
ঠিক আছে? আচ্ছা স্যার। বেস্ট উইশেস। বেস্ট উইশেস। ইন্টারভিউ কবে? স্যার 6 তারিখে। বা সময় ঠিক আছে তো, করো না। একদম প্র্যাকটিস হ্যাঁ করো, স্যার। একটু রেস্ট নাও, একটু ঘুমাও আজকে রাত্রিটা ভালো করে। ঠিক আছে, ওকে। তুমি স্যার রেস্ট হয়ে গেছে, আর অসুবিধা নেই, সকাল থেকে করে নিয়েছি। বাহ, মানে এই তো। ইন্টারভিউটা নিয়ে যে তুমি একটু টেন্স ছিলে বোঝা যাচ্ছে, কারণ এখন খুব রিলিফ লাগছে তোমাকে। খুব রিলিফ লাগছে। হ্যাঁ স্যার, একটু টেন্স ছিলাম। টেনশনের কোনো কারণ নেই, ভয়টা ভেঙে গেল তো, এবার তুমি হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। লিভ করো। হ্যাঁ, ওয়েলকাম স্যার। হ্যাঁ। ওকে।